ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, শোনা যায়। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এবার আসুন, প্রথমত আমাদের অ্যাসুরেন্স ক্লাসটা শেষ হলো একটু আগে, এখন আমরা ল ক্লাসটা শুরু করলাম। ল ক্লাসের এটা হচ্ছে প্রথম, আমরা এটা দিয়ে শুরু করছি। যদিও আমরা অন্যান্য ব্যাচ গুলোতে মানে এই পর্যন্ত যে 4 ব্যাচ পড়ানো হয়েছে তার মধ্যে আমরা প্রথমে কন্ট্রাক্ট দিয়ে শুরু করতে, সরি, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট দিয়ে শুরু করতাম। তো এটা শুধুমাত্র আমাদের এখানে যারা পেইড মেম্বার তারাই করতে পারতো, বাকিরা পারতো না, মানে ওভারভিউ অফ কন্ট্রাক্ট। হ্যাঁ, কিন্তু ক্লাসটা অনেক মজার ক্লাস। তো আমি চিন্তা করতেছি, যেহেতু আমরা কন্ট্রাক্টটা কিভাবে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমরা কিভাবে নেই, সেটা ইউটিউবে 3টা ক্লাস দেওয়া আছে, 3টা ক্লাস দেখলে বুঝতে পারবেন। কিন্তু কন্ট্রাক্ট আমরা কিভাবে নেই সেটা অনেকেই বোঝে না। তো এখানে আমি অনেক ফ্রেন্ডলি এবং ফ্র্যাঙ্কলি অনেক মজা করে এই ক্লাসটা নেব। তো যারা এখানে আমাদের এখানে আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে হয়তো বা একটু বিষয়টা একটু অড লাগতে পারে, কারণ যে ওমা এটা এইভাবে ভাবে হয় নাকি। কিন্তু এটা হচ্ছে ওভারডোজ বা হাই ভোল্টেজের একটা ক্লাস। তো এই ক্লাস হজম করার মতো ক্যাপাবিলিটি অনেকের হয়তো বা নাও থাকতে পারে, মানে আমরা যেভাবে এটা করাবো আর কি। হয়তো অনেকে অনেকভাবে ভাবতে পারে আরে এটা এমনি এমনি কিভাবে হয় বা এভাবে হয় কিভাবে, বা এক্সাম্পল গুলো অনেক ইউনিক হয়, আপনি অনেক মজা পাবেন, এটা আমি গ্যারান্টি দিলাম। তো এখানে কেউ আছে না একটু মানে কি বলবো, ধরেন একটু বয়স্ক টাইপের যারা আছেন তারাও মজা পাবেন, কিন্তু অন্য কিছু ভাববেন না। আমরা আমাদের যেটা পেইড গ্রুপ সেখানে লাস্ট ব্যাচও মনে হয় 56 জন ছিল, তারা সবাই আমরা এভাবেই ক্লাস করি। তো ভেতরের দিকে যারা, তারাই শুধু এই মজার ক্লাসগুলো পায়, বাইরের কেউই এখন পর্যন্ত পায়নি। তা আপনাদের ভাগ্য ভালো যে আমার মনে হচ্ছে এবার আমরা এভাবে করে একটা ক্লাস দিই, দ্যাটস হচ্ছে আপনারা এটা পাচ্ছেন। তো এই ক্ষেত্রে খুব মন দিয়ে ক্লাস করবেন, আর ক্লাসটা যাকে পারেন যেখানে পারেন যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে শেয়ার করে দেন, যাতে করে তারা এই মজার ক্লাসটা উপভোগ করতে পারেন। যাই হোক, আমরা এখন পড়াবো ওভারভিউ অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট। তো আমি আবারও বলছি এই ক্লাসটা আমি খুব ফ্রেন্ডলি হয়ে নিব, কারণ এটা খুব মজার একটা ক্লাস। আর আমাদের এখানে ল ক্লাস মানেই মজার। আর আমি লকে একটা রোমান্টিক সাবজেক্ট বলি, কারণ হচ্ছে এখানে অনেক মজা করি আমরা এই কারণে, ঠিক আছে। আর একটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি মনে হয় অ্যাসুরেন্স ক্লাসে একটা কথা বললাম যে এরকম একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করতে কি পায় যেখানে এত মানুষের সমাবেশ, এতজন, ধরেন এফসিএস, এসিএস, আইটিপি, তারপর বিসিএস ক্যাডার এতজন আছে, প্লাস বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ইনস্টিটিউশন অনেক বড় বড় ব্যক্তিবর্গরা আছেন। সবাই সবার সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে যান, সবাই সবাইকে শেয়ার করতে পারেন সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং। তো এই জিনিসটা হচ্ছে আমি এর আগে কখনো বাংলাদেশে দেখি নাই। তো এটা আমি তাই বললাম। তো আপনাদের কাছে কি মনে হয়, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আপনাদের কাছে কি মনে হয় যেটা আমি বললাম, ইজ ইট ওকে? হ্যাঁ দাদা, ওকে। জি ভাইয়া, ওকে। না, আমি কি যারা এখানে পুরাতন পড়ছেন আমার এখানে তারা তো ওকেই বলবেন। আচ্ছা দেখি, এখানে কন্ট্রিবিউটার 16 কেন দেখাচ্ছে বাট মেম্বার দেখাচ্ছে অনেক বেশি? আমি কন্ট্রিবিউটার আর মেম্বারের মধ্যে পার্থক্য তো এখানে বোঝা যাচ্ছে না। ইন মিটিং আমরা এখানে টোটাল কতজন আছি? 63 জন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এতজন, ওকে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার, আমরা বলতেছি যে ল এর লিঙ্কটা যে কোনো জায়গায় যত ইচ্ছা শেয়ার করেন, কারণ হচ্ছে এটা যে করবে না সেই মিস করবে, অনেক মজার একটা ক্লাস মিস করবে। তো যেটা আমি বলতেছি, যারা আমাদের এখানে কে কে প্রিভিয়াস ব্যাচ গুলোতে ছিল একটু হ্যান্ড রেজ করুন তো ভাই, হ্যান্ড রেজ করুন, আমি একটু দেখতে যাচ্ছি। অন্তত যে কোনো এক ব্যাচে ছিল তারা কারা, হ্যান্ড রেজ করুন। আমার কি এখানে ভুল দেখাচ্ছে? আমার এখানে হ্যান্ড রেজ কতজন করছে? 10 জন। 10 জন, আচ্ছা ফাইন। তো এই 11 জন। 10 জনের, আচ্ছা ওকে ওকে, এই 15 জনের বাইরে আপনাদের কি মনে হয়? 15 জন কোনো রিপ্লাই দিবেন না, আপনাদের কি মনে হয় যারা করেনি তাদের উদ্দেশ্যে বলা, আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি বলুন তো? হ্যাঁ, ঠিক বলছেন। ঠিক বলেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের রিপ্লাই শুনে অনেক ভালো লাগলো। এবার আমরা সোজা পড়ায় চলে আসি, কেমন? এবার আসেন দি কন্ট্রাক্ট অ্যাক্ট। দেখেন, প্রথমে আসেন কন্ট্রাক্ট অ্যাক্টের ডেফিনেশন কোথায় দেওয়া হয়েছে। ঠিক আছে, কন্ট্রাক্ট অ্যাক্টের ডেফিনেশন দেওয়া হয়েছে সেকশন 2 তে। তো সেকশন 2 এর কোন সাবসেকশনে দেওয়া হয়েছে, এই যে এখানে দেখতেছেন না, এ, কোথায় গেল,
এ বি সি ডি এগুলা কিন্তু এখানে বইয়ের মধ্যে এ বি সি ডি দিয়ে নাম্বার দিছে, বিষয়টা এমন না। এগুলো হচ্ছে সাবসেকশন, সেকশন 2 এর সাবসেকশন এ, সেকশন 2 এর সাবসেকশন বি। ঠিক আছে, এটা মাথায় রাখেন কেমন। এবার আসেন, তাহলে কি বলছে, সেকশন 2 অফ কন্ট্রাক্ট অ্যাক্ট ডিফাইন্স, ডেফিনেশন দেওয়া হয়েছে কিসের, কন্ট্রাক্টের যেই জিনিসপত্রগুলো আছে ওই ডেফিনেশন গুলা সেকশন 2 এ দেওয়া হয়েছে। এবার সেকশন এ তে কি বলছে, বলছে when one person signifies to another his willingness to do or abstain from doing anything, তখন সেক্ষেত্রে with a view to obtaining the assent মানে হচ্ছে সম্মতি, of that other মানে অন্যজন থেকে পাওয়ার জন্য, to such act or abstinence মানে কোনো কাজ করা কিংবা না করার জন্য, he is said to make a proposal। এবার আসেন উদাহরণে কেমন। উদাহরণ কি, ধরেন একটা কথার কথা, আমি হচ্ছি নোবেল সাহা, সে ব্যাচেলার একটা ছেলে, একদম পিওর সিঙ্গেল একটা ছেলে। ঠিক আছে, এটা মজার উদাহরণ দিচ্ছি আর কি, একটু মজা নেন, ক্লাস তো অনেক বোরিং ক্লাস করছেন। তো তাহলে এখন ধরেন আমি যদি কাউকে বলি যে হচ্ছে যে আমার তোমাকে পছন্দ হয়েছে বা আমার আপনাকে পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি বিয়ে করবেন? আমি কি এখানে করার জন্য অ্যাসেন্ট চাইছি নাকি না করার জন্য অ্যাসেন্ট চাইছি? করার জন্য করার জন্য। করার জন্য অ্যাসেন্ট হ্যাঁ। চাইছি। তার মানে আমি যখন একজনকে বিয়ে করার জন্য অ্যাসেন্ট বা সম্মতি চাইছি, এবং এই সম্মতিটা আমি আমার ইচ্ছাটা তাকে জানাইছি, যে অ্যানাদারকে উইলিংনেস জানাইছি, উইলিংনেস মানে ইচ্ছা, ইচ্ছা জানাইছি, অ্যানাদারকে উইলিংনেস জানাইছি কিসের জন্য, কোনো কিছু করার জন্য জানাইছি। হ্যাঁ, এবং এই এই জানানোটাকে কি বলে, আমি কিসের জন্য জানাইছি, যাতে করে আমি সম্মতি পাই, অবটেনিং দ্য অ্যাসেন্ট, হ্যাঁ, দ্যাট আদার ওই ব্যক্তি থেকে বা ওই মানে ওই মেয়ে থেকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওইটাকে বলা হয়েছে কি, প্রপোজাল। এবার ধরেন আমি যদি ওনাকে বলি যে ঠিক আছে উনি রাজি হয়েছে, প্রপোজাল দিছে, হ্যাঁ আমরা বিয়ে করব, এরপরে আবার বললাম যে ঠিক আছে বিয়ে তো করব, বাট এত দ্রুত বিয়ে করব না, আমার একটু সময় দিতে হবে, এখন আমি বিয়ে করব না। এই যে আমি এখন, তুমি কি বলো, এখন ধরেন আমি যদি বা আপনি কি বলেন, এখন এবার আমি কিসের জন্য সম্মতি চাইছি, বিয়ে করার জন্য। এখন না করার জন্য, মানে এখন না করার জন্য, বিয়ে করার জন্য সম্মতি চাইছি বাট এখন না করার জন্য সম্মতি চাইছি, তাই না? তার মানে এটা হচ্ছে হ্যাঁ কি, হ্যাঁ দাদা। প্রপোজাল। তার মানে আমি যখন কোনো একজন ব্যক্তিকে কোনো কিছু করার অথবা কোনো কিছু না করার সম্মতি চেয়ে আমার ইচ্ছাটা জানাবো, তখন সেটাই হচ্ছে প্রপোজাল। আর প্রপোজাল ইজ নোন অ্যাজ অফার, প্রপোজালকে অফার বলা হয়। এবার আসেন when a person to whom the proposal is made, যাকে প্রপোজালটা করা হয়েছে, his assent thereto, the proposal is said to be accepted। এবার ধরেন সে যদি ওই জায়গায় সে তার প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে, তখন সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কি, এ প্রপোজাল when accepted becomes a promise, মানে অর্থাৎ আমি তাকে বললাম যে আমি তোমাকে বিয়ে করব, তুমি কি করবে? সে যদি বলে হ্যাঁ, তার মানে এটা হয়ে যাবে প্রমিস। আবার এরপর আমি যদি বলি আচ্ছা ঠিক আছে বিয়ে তো করব বাট এখন করব না, তুমি কি বলো? সে যদি বলে যে হ্যাঁ, তার মানে হচ্ছে প্রমিস। এবার সে যদি না বলে তাহলে কি হবে? প্রপোজাল। মানে প্রপোজালেই থেকে যাবে। আর সে যদি মানে আমি যদি তাকে বলছি, মানে একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে না বলছে, আর সে যদি কোনো উত্তর না দেয় তাহলে কি হবে? সে যদি উত্তর না দেয় তাহলে কি হবে? তার মানে প্রপোজালেই থেকে যাবে। কেমন? যদিও ওই যে সামিউল বলছেন নীরবতা সম্মতি লক্ষণ, এটা আবার সব জায়গায় অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, দেখেন এবার আসেন কোথায় এখন, তাহলে এটা কোন জায়গায় অ্যাপ্লিকেবল বলেন তো, নীরবতায় সম্মতির লক্ষণ এটা কোন জায়গায় অ্যাপ্লিকেবল বলেন তো, কেউ বলে? আচ্ছা আমি বলতেছি, যে জায়গায় অ্যাপ্লিকেবল হলে আপনার জন্য ভালো হইব ওই জায়গায় অ্যাপ্লিকেবল। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার দেখেন, আপনি যে জায়গায় মনে করেন অ্যাপ্লিকেবল হইলে আপনার জন্য ক্ষতি হইব, তাইলে ওই জায়গায় অ্যাপ্লিকেবল না। এবার আসেন কোথায় ছিলাম, দ্য পারসন মেকিং দ্য প্রপোজাল ইজ কল্ড প্রমিজর। তার মানে এই যে আমি কথাটা বললাম, আমি যে উইলিংনেসটা জানাইছি, এক্ষেত্রে আমাকে বলা হয় কি, প্রমিজর। প্রমিজর। আর দ্য পারসন অ্যাকসেপ্টিং দ্য প্রপোজাল ইজ কল্ড প্রমিজি। তার মানে যদি কোনো
মেয়ে বা যদি কোনো ভদ্র মহিলা বলবো না, তাহলে বলবে যে দেখছো মহিলা কেমন হইলো, মেয়ে বলি কেমন। আপু যদি কোনো মেয়ে আমার এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে তখন সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি প্রমিজি Promise. প্রমিজি। ওকে, আচ্ছা এবার দেখেন, when at the desire of the promisor এর ইচ্ছায়, তার মানে কার ইচ্ছায়, Promisor. আমার ইচ্ছায়, the promisee or any other person has done or abstain from doing or does or abstain from doing or promise to do or abstain to do anything, ঠিক আছে, কোথায় ছিলাম, হ্যাঁ, abstain from doing something, this abstinence or promise is called consideration for the promise। এবার আমি এই জিনিসটাকে সুন্দর করে বুঝাই দিই। বলছে at the desire of the promisorর ইচ্ছায়, যখন অন্য একজন পার্সন সে যখন এখানে তার এই জিনিসটাকে মানে মানে কোন একটা কিছু সম্মতি দিবে কিংবা দিবে না, যেটার উপর ভিত্তি করে সেটাকে বলা হয়েছে কনসিডারেশন। সেটাকে কি বলা হয়েছে, কনসিডারেশন। এবার উদাহরণ আছে। কনসিডারেশন। ধরেন আমি নোবেল সাহা, ধরেন আমি খুব তাকে বলছি যে আমি তোমাকে বিয়ে করার পরে আমি তোমাকে একটা আইফোন গিফট করব। এরপর ধরেন বললাম যে ঠিক আছে আমি তোমাকে একটা গাড়ি গিফট করব, তাহলে এগুলা কি হয়, কনসিডারেশন। মানে যেটার উপর ভিত্তি করে সে আমার বা যেটার কথা চিন্তা করে সে আমার প্রমিসটাকে অ্যাকসেপ্ট করছে। এখন কনসিডারেশন যে সবসময় গাড়ি বাড়ি হইতে পারে সেটাও কিন্তু না। আমি যদি বলি যে আমি তোমাকে অনেক ভালোবাসবো, একদম রানীর মতো করে রাখবো, তাহলে আমি কি কোনো কিছু বলছি, আমি রানীর কথা বললে কিন্তু সমস্যা, রানীর মতো বললে অনেক কিছু দিতে হবে। তা আমি বললাম যে কি যে আমি তোমাকে খুব সুখে রাখবো, হ্যাপি রাখবো, আকাশে চাঁদ খুলে নিয়ে আসবো, হ্যাঁ অনেক ভালোবাসবো, তাহলে এক্ষেত্রে ওই কনসিডারেশনটা হচ্ছে ভালোবাসা। ক্লিয়ার? তার মানে যেটার উপর ভিত্তি করে সে আমার এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতেছে সেটাই হচ্ছে কনসিডারেশন। এবার আসেন, এভরি প্রমিস or every set of promise forming the consideration for each other is an agreement। তার মানে কি, যখন কোন একটা প্রমিসের মধ্যে একজন একজনের কনসিডারেশন থাকে, ফর এক্সাম্পল আমি তাকে কনসিডারেশনে মানে আমি তাকে ভালোবাসবো, সে হচ্ছে এটার জন্য আমার এখানে রাজি হয়েছে, আবার একেবারে আমিও তো তাকে মানে আমি তাকে কিছু দিচ্ছি, আবার সেও তো আমাকে কিছু দিচ্ছে। হয়তোবা আমি তাকে বলতে পারি যে তুমি আমার বাবা মার দিয়ে খেয়াল রাখবে, আমার বাবা মার যেন কোনো কারণে তারা মন খারাপ না হয়, তারা যেন সবসময় হ্যাপি থাকে, এগুলা। তো তুমি চেষ্টা করবা যে আর আরেকটা বিষয় যে আমি চাই যে আমার যে ওয়াইফ হবে বা এটার হবে সে অবশ্যই আমি তারা সিএ পড়াবো, সে যে ডিপার্টমেন্টের যে ইউনিভার্সিটির যেই বিভাগেরই হোক না কেন, আর্টস কমার্স আইন যেখানে ইচ্ছা যেখানে হোক কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে সে সিএ পড়বে, তো এটাও তোমাকে পড়তে হবে। যদি বলে হ্যাঁ আমি রাজি, তার মানে কি আমি তার কিছুর উপর ভিত্তি করে তারা অ্যাকসেপ্ট করতেছি, সে আমার কিছুর উপর ভিত্তি করে আমার অ্যাকসেপ্ট করতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে কি দুই দিক থেকে হচ্ছে, তাই না? তখন সেক্ষেত্রে এখানে হয় কি যে রেসিপ্রোকাল প্রমিস। কি হয় তাহলে, ফ্রম দ্য কনসিডারেশন অর পার্ট অফ দ্য কনসিডারেশন ফর ইচ আদার আর কল্ড রেসিপ্রোকাল প্রমিস। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, এর পরবর্তীতে আসেন, বলছে an agreement not enforceable by law is said to be void। এবার আসেন একটা জিনিস বোঝায়, void আর voidable এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য মানে কি, void মানে হচ্ছে এটা পুরোপুরি বাতিল, এটা সম্ভবই না। আর voidable মানে হচ্ছে কি, এটা এখনো পর্যন্ত চলতেছে, কিন্তু কোনো কারণে যদি আইন টাইন দিয়ে বাতিল করে দেয় তাহলে বাতিল হয়ে যাবে। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, মানে আমি কিন্তু বলতেছি যে এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল ক্লাস, এটা হাই ভোল্টেজ একটা ক্লাস, ঠিক আছে? তো এটা খুব মন দিয়ে মজা করে করতেছি আমি। এগুলা পেইড গ্রুপের ক্লাস, এগুলা ফ্রি গ্রুপের না। কিন্তু এবার আপনাদের ভাগ্য ভালো যে আমি এটা আপনাদেরকে দিতেছি, বা আমাদের এখানে অ্যাকচুয়ালি কিভাবে পড়ানো হয় এটার এসেন্সটা আপনারা বুঝতে পারতেছেন। তো ভয়েডেবল কন্ট্রাক্ট কি, ধরেন একটা কথার কথা, কিছুদিন আগে শরীফ থেকে শরীফা নিয়ে একটা আন্দোলন হয়েছে না, অনেক হয়েছে কিনা? হয়েছে। এখন ধরেন অনেকে এটারে সাপোর্ট করে, অনেকে এটারে সাপোর্ট করে না, ঠিক কিনা? হ্যাঁ দাদা। জি। এখন এটার প্রতি কোনো রেস্ট্রিকশন আছে না, তার মানে এটা হয়তোবা ভয়েডেবল হতে পারে। ক্লিয়ার? জি। হ্যাঁ, যখন এটার মধ্যে রেস্ট্রিকশন পুরোপুরি দিয়ে দিবে তখন সেক্ষেত্রে এটা হয়ে যাবে ভয়। ঠিক আছে? যদি দেয় আর কি, তার মানে কোন একটা বিষয় যেটার উপরে আইনে কোনো রেস্ট্রিকশন দেয়া নাই কিন্তু এটা হয়ে গেছে এবং হইতেছে,
তো সেটা হচ্ছে ভয়েডেবল মানে বাতিল যোগ্য। কিন্তু যখন এটা পুরোপুরি একদম এটা মানে এটা হইতেই পারবে না, এটা অসম্ভব জিনিস, তখন সেক্ষেত্রে এটা হবে কি ভয়েড। ভয়েড। আমি কি বুঝাইতে পারছি? আর যেটা আপনি টোটালি এখন করতে পারবেন না সেটাই হচ্ছে ভয়েড। তাহলে ভয়েড আর ভয়েডেবল মানে বোঝা গেছে? জি না। ওকে, এবার আসেন, এই কেউ বুঝে না এমন কেউ আছে নাকি? এই মজার ক্লাস না বুঝে কেউ আচ্ছা। থাকতে পারে না। আচ্ছা দেখেন, এরপর an agreement enforceable by law is a contract। তার মানে যখন এগ্রিমেন্টটা, আচ্ছা আমরা প্রথমে ভয়েড বলছি, an agreement not enforceable by law is said to be void। তার মানে যে এগ্রিমেন্ট ল এর দ্বারা এনফোর্স করা যায় না ওটা হচ্ছে বাতিল, এটা পুরোপুরি বাতিল, এগ্রিমেন্টই হইব না। আর এরপর হচ্ছে যেটা এগ্রিমেন্ট ল এর দ্বারা এনফোর্স করা যায় তখন সেটা হচ্ছে কন্ট্রাক্ট। এরপরে an agreement which is enforceable by law at the option of one or more of the parties, মানে এখানে কিছু কিছু ব্যক্তি এটাকে সাপোর্ট করে বাট নট এট দ্য অপশন অফ আদার অর আদার্স, এটা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট, বাতিল যোগ্য। ক্লিয়ার? হ্যাঁ দাদা। জি ভাইয়া। এরপর হচ্ছে a contract which ceases to be enforceable by law, মানে ধরেন কোনো কারণে আগে ভয়েডেবল আছিল, এবার সরকার আইন দিয়ে বলছে এগুলা হবে না, শেষ, তাহলে এটা কি সিজ করে দিছে না বন্ধ করে দিছে না? হ্যাঁ দাদা। তো যদি পরবর্তীতে এটা বন্ধ করে দেয় তখন সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? ভয়েড হয়ে যাবে। ভয়েড হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, এবার আসেন ডেফিনেশন অফ কন্ট্রাক্ট। আর আমি বলতেছি এখানে কিন্তু যা যা বলতেছি ভাই সব ইম্পর্টেন্ট, যেটা আমি বলবো না সেটা পড়ার দরকার নেই, মানে পাশের জন্য পড়ার দরকার নেই। এবার আপনি যদি মনে করেন আপনি জানবেন তাহলে আপনি পুরো বই পড়েন। যদি মনে করেন যে ভাই আমার হাতে 2 মাস আছে, আমি 4টা-5টা বিষয় পাস করতে হইব, তো সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে এখানে চলে আসেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আপনি যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো সেকশনের যে কোনো ব্যাকগ্রাউন্ডের যেখানেই হোক না কেন আমার কোনো প্রবলেম নাই এবং আপনারও কোনো প্রবলেম হবে না। এবার আসেন পরেরটাতে, ডিস্ট্রিক্টস অফ সরি ডেফিনেশন অফ কন্ট্রাক্ট। এবার কন্ট্রাক্টের ডেফিনেশন কোথায় বলা আছে দেখেন, অ্যাজ পার সেকশন 2 এর এইচ। আমি আবার বলতেছি এগুলো সাবসেকশন ছিল, কেমন এটা কিন্তু বইতে সিরিয়াল মেনটেন করে নাই, যে এটা আমি বইয়ের মধ্যে এবিসিডি দিয়ে নাম্বার দিছি, বিষয়টা এমন না, এগুলো সব সাবসেকশন ছিল। এবার আসেন, অ্যাজ পার সেকশন 2 এর এইচ অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। এনফোর্সেবল বাই ল হইলে এটা কন্ট্রাক্ট। এই যে দেখেন এই যে এটা বলছে এন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট, বলছে কিনা? হ্যাঁ দাদা বলছি। হ্যাঁ, আবার নিচে লাইনে লিখছে, ঠিক আছে। এরপর হচ্ছে যে স্টেজ, এখানে কন্ট্রাক্ট হইতে হইলে স্টেজ আছে, কয়টা স্টেজ আছে? 4টে স্টেজ আছে। প্রথমটা হচ্ছে কি প্রপোজাল বা অফার, মানে এখানে একজন একজনকে অফার করবে। দ্বিতীয়ত হচ্ছে সে যদি অ্যাকসেপ্ট করে তখন সেক্ষেত্রে এটা প্রমিস হবে। প্রমিস হওয়ার পরে ধরেন আমি একজনকে অফার করছি যে তুমি কি আমাকে বিয়ে করবে, সে অ্যাকসেপ্ট করছে, তখন হইলো কি প্রমিস। প্রমিস হওয়ার পরে এবার ফর্মিং কনসিডারেশন ফর ইচ আদার। এখন আমি বললাম যে ঠিক আছে ফাইন, আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার বাবা মার খেয়াল রাখবা, পড়ালেখা করবা, আর তোমার যা সাপোর্ট লাগে আমি তোমারে দিব। আর আরেকটা হচ্ছে কি যে আপনার কি বলে, সে আমাকে বলছে, আবার আমিও তাকে বলছি যে আমি তোমাকে খুশি রাখবো, শান্তিতে রাখবো, সুখে রাখবো, খুব ভালোবাসবো, এই যে এগুলো হচ্ছে কি একজন একজনের দিছি। তো দ্যাট মিনস এখানে কনসিডারেশন দুইজনের থেকে হচ্ছে। তো এটা যখন হবে তখন সেটা হয়ে যাবে কি এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট। এবার এগ্রিমেন্ট হওয়ার পরে এবার আমরা কি করলাম, রেজিস্ট্রি অফিসে গেলাম, বিয়ে করলাম, এনফোর্সেবল বাই ল। তখন এই ল এনফোর্সেবল হলে তখন সেটা হয়ে যাবে কি কন্ট্রাক্ট। ওকে, এবার আসেন বলতে যে এটা কনসিডারেশন বুঝছেন তো নাকি? আচ্ছা, আমি একটু যারা আমার এখানে আগে কারা কারা পড়ছেন আমার একটু হাত তোলেন তো, কারা আমার এখানে আগে অন্তত একটা বিষয় হলো পড়ছেন, পেইড পড়ছেন আগে অন্তত একটা বিষয়। আমি ক্লাসের কথা বলি না, মানে এই যে কালকে আজকের ক্লাস না, রেসিপ্রোকাল কনসিডারেশনটা বুঝান, এটা বুঝি না। আচ্ছা কনসিডারেশন বুঝাবো। রেসিপ্রোকাল মানে যখন কনসিডারেশন দোনো পক্ষের দিক থেকে থাকে তখনই সেটা রেসিপ্রোকাল প্রমিস হয়, ঠিক আছে। আর অনেক সময় হয় না যে আমি তো মানে ধরেন একটা কথার কথা, আমি একটা মেয়েকে বললাম আর কি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধু আমার সাথে থাকলে সেটা বুঝতে পেরেছি, বাট আপনি এই যে একটু আগে যে সিনারিওটা এক্সপ্লেইন করলেন ওইখানে রেসিপ্রোকাল কনসিডারেশন মানে দুই পক্ষের যে কনসিডারেশনটা ছিল সেটা রেসিপ্রোকাল না বলে আপনি এগ্রিমেন্ট বলছেন, ওই জন্য আমি কনফিউজ হয়েছি। কি বলছি না, কি বলছি? হ্যালো, মানে দুই পক্ষের কনসিডারেশনকে আপনি কন্ট্রাক্ট বলছেন। মানে দুই পক্ষের কনসিডারেশন থাকলে না না, আমি বলছি এখানে ধাপ আছে। প্রথমে হচ্ছে প্রপোজাল হবে, এরপরে অ্যাকসেপ্ট হবে, অ্যাকসেপ্ট হওয়ার পরে
যে অ্যাকসেপ্ট করবে তা হচ্ছে প্রমিস। প্রমিস হওয়ার পরে অনেক সময় হয় যে দুই পক্ষেরই কনসিডারেশন থাকে। ধরেন আমি তার থেকে কিছু পাওয়ার আশা রাখি, সে আবার আমার থেকে কিছু পাওয়ার আশা রাখে, এখানে উভয় পক্ষের হ্যাঁ। কনসিডারেশন আছে না। তো এই ক্ষেত্রে এটাই যখন হয় হ্যাঁ। তখন সেটা এগ্রিমেন্টে রূপান্তরিত হয়। আর এর পরবর্তীতে যখন এনফোর্সেবল বাই ল হয় তখন সেক্ষেত্রে কন্ট্রাক্ট হয়। ক্লিয়ার? এখন ধরেন একটা কথার কথা, এটা অনেক বেশি ডিপে চলে যাচ্ছি, মানে ডিপে বলতে কি, আমরা তো এখানে সবাই অ্যাডাল্ট, তাই না? তো জাস্ট বলতেছি, ধরেন অনেক ধরনের বিষয় থাকে না, এগুলো তো ধরেন অনেক কনসালটেন্সিও দেয়, অনেক ডাক্তাররাও দেয়। তো বলে না যে প্রি ম্যাচিউর বা হাবিজাবি অনেক কিছু বলে না, কি যেন প্রি ম্যারিচুয়াল বা হাবিজাবি, এগুলা কি ঠিক? ঠিক না। তো এটা কি ল এর দ্বারা এনফোর্স করা হয়েছে? হয় নাই। তাহলে ওইটা কি কন্ট্রাক্ট হবে? হবে না। বোঝা গেছে? তার মানে ওইটা এগ্রিমেন্ট পর্যন্ত এসে থেমে যাবে, একটা কোশ্চেন কন্ট্রাক্টে ছিল আসবে আর না। কি। বোঝা গেছে? হ্যালো, এক্স্যাক্টলি। তো আমি জাস্ট এই কারণেই বলতেছি যে এটা একটা হাই ভোল্টেজ ক্লাস, কারণ এগুলো হচ্ছে যারা পেইড গ্রুপের মেম্বার তারা পায়, বাইরের কেউ পায় না। ঠিক আছে? এবার আসেন, আর প্রথম ক্লাসে হাই ভোল্টেজ অনেক সময় অনেকের চিন্তা করে যে আরে মানে এটা তো মানে, যাই হোক, তো আমি জাস্ট দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কতটা সহজ ভাবে আমরা তারপর স্টুডেন্টদেরকে বোঝাই। রেসিপ্রোকাল অবস্থা তাহলে কখন হয়? মানে দুই পক্ষের দুই রেসিপ্রোকালটা পক্ষের হয় যখন উভয় পক্ষের কাছ থেকে কিছুটা পাওয়ার আশা রাখে। মানে কন্ট্রাক্ট হলে তখন সেটা রেসিপ্রোকাল প্রমিস হয়ে যায়, এরকম ব্যাপারটা। এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ধরেন একটা কথার কথা, আমি আপনাদের থেকে একটা সম্মানই নিচ্ছি না? হ্যাঁ দাদা নিচ্ছেন। নিচ্ছি। আর আপনারা আবার আমার থেকে ক্লাস নিচ্ছেন, সার্ভিস নিচ্ছেন না? হ্যাঁ দাদা নিচ্ছি। নিচ্ছেন। এখানে উভয় পক্ষের মধ্যে একজন একজনকে দিচ্ছে, তো এখানে কনসিডারেশন হচ্ছে একজনের কাছে পড়া আর একজনের কাছে সম্মানী। ক্লিয়ার? এখন যদি একজন পক্ষ, ধরেন আমি কি করতাম, ফ্রিতে সবাইরে দিতাম যে দেন আপনারা নেন, আমার কিছু দেয়া লাগবে না, তাহলে এটা রেসিপ্রোকাল হইতো না। বুঝছেন এবার? তখন আমি যিনি প্রশ্ন করছে আপু বুঝছে? জি জি জি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, এবার আসেন, বলতে হবে, কথা বলতে হবে। আচ্ছা বাইরে, আপনি তো যা বুঝতেছি আপনি বাইরে বসে ক্লাস করতেছেন, আমার ক্লাসের একটা শব্দ বুঝতে আপনার অসুবিধা হইতেছে বলেন তো? না না, কোনো প্রবলেম ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে বিষয়, মানে আমার কথা হচ্ছে আপনি যদি ক্লাসে থাকেন দ্যাট ইজ মোর দ্যান এনাফ টু পাস দ্য সার্টিফিকেট লেভেল এক্সামিনেশন। আপনি শুধু বাসায় গিয়ে বলবেন ভাই আমি ক্লাসে ছিলাম না, আমার একটু ছবি তুলে দেন, ব্যাস শেষ হয়ে গেছে। এখানে সবাই সবার প্রতি কর্ডিয়াল, আজকে আপনি দিবেন কালকে আরেকজন দিবে, একদিন না একদিন কেউ না, এখানে প্রতিদিনই কেউ না কেউ বাইরে থাকে, এমন না যে সবাই রুমে থাকে মানে বাসায় থাকে, কারণ 7:30 বাজে অনেকেই পৌঁছাইতে পারে না। বাট আমাদের এখানে দেখা গেছে 50% স্টুডেন্ট রাস্তায় বসে ক্লাস করে। তো শুধু আমাদের অ্যাকাউন্টিং ক্লাসটা তাই আমরা মানে ম্যাথমেটিক্যাল গুলোতে আমরা রাতের 9টা বাজে দিই, যাতে মোটামুটি কেউ বাসায় গিয়ে বসতে পারে। এ হচ্ছে বিষয়, ঠিক আছে। এবার আসেন এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। এখানে কি বলছে? অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। দেখেন কন্ডিশনাল, এখানে কন্ডিশনাল থাকে, দ্য কন্ডিশনস আর অ্যাজ ফলোজ, গুলো এসেনশিয়াল এলিমেন্ট, গুরুত্বপূর্ণ দরকার। এখানে কয়টা এলিমেন্ট থাকে? 9টা। এখানে 9 লিখে রাখেন, 9। ঠিক আছে, 9 বা এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট হচ্ছে এখানে 9 লিখেন, কেমন? আচ্ছা এবার আসেন কি বলছে। বলছে যে এই যে এখানে এগুলো আর কি, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকবে, মজা তো এখনো শুরুই হয় নাই। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকবে, ইন্টেনশন টু লিগাল রিলেশনশিপ থাকবে, মানে এখানে লিগালি বৈধ হতে হবে, লফুল কনসিডার, যে কনসিডারেশনটা থাকবে এটা অবশ্যই লফুল হইতে হবে। ধরেন আমি বললাম যে আমি তোমার এই কাজটা করে দিব, তুমি ওই লোকেরে খুন করে দাও, তাহলে এটা কি লফুল কনসিডারেশন? না দাদা। যে আমার থেকে কাজ না করাই ভাই। নিতেছে আর আমি তার আরেকজনের খুন করে দিতেছি, এটা কি লফুল হইলো? না না না, হইলো হয়নি। না। তার মানে আপনার কনসিডারেশন লফুল হইতে হবে। ক্যাপাসিটি অফ পার্টিস, কারণ কেউ একজন বলতেছে আমি আপনাকে 5 কোটি টাকা দিব, কিন্তু দেখলেন সে হচ্ছে ফকির, সে আপনারা 5 কোটি দিতে পারবে? না পারবে না। তো এটাও দেখতে হবে। ফ্রি কনসেন্ট, মানে এখানে দুইজনেরই সম্মতি থাকতে হবে, বা যে প্রপোজাল তো প্রপোজ করছে আর যে প্রপোজ মানে যে যাকে প্রপোজ করছে আর কি, হ্যাঁ ঠিক আছে, তো তার কাছেও তার থেকে কি সম্মতি থাকতে হবে, মানে প্রমিজি যে তার সম্মতি থাকতে হবে। আর প্রমিজর তো হচ্ছে জোর যে জবরদস্তি করা যাবে না। হ্যাঁ কোনো জোর জবরদস্তি করা যাবে না। মানে আমি যদি কাউকে বলি আপনি কি আমাকে বিয়ে করবেন,
সুন্দর করে বলতে হবে হ্যাঁ আমি করব। আমি যদি বলি যে না তাইলে আমি তোমার এই করে দিব, তাইলে ওই জায়গায় ডিবিটি করে দিব, তাহলে ওই জায়গায় আকাশের চাঁদ ওই যে তুলে কি নিয়ে বলে, আসবো। হ্যাঁ মানে এগুলাও করা যাবে না, ঠিক আছে। এরপর হচ্ছে কি লিগালিটি অফ অবজেক্ট, যেই উদ্দেশ্য আছে সেটা অবশ্যই লিগাল হতে হবে, অবৈধ কোনো কিছু উদ্দেশ্য হইতে পারবে না। সার্টেনটি, সেটা অবশ্যই নিশ্চিত হতে হবে। পসিবিলিটি অফ পারফরমেন্স, এখন ধরেন আমি যদি কাউকে বলি যে আমি আপনাকে ভালোবাসি, আপনি কি 50 বছর পরে আমাকে বিয়ে করবেন? এখন এটার পসিবিলিটি আমি নিজেই তো না থাকতে পারি, 50 বছর পরে সে কেমনে থাকবো নাকি? হ্যাঁ দাদা। তার মানে এখানে পসিবিলিটি অফ পারফরমেন্স দেখতে হবে। এরপর হচ্ছে রাইটিং, রেজিস্ট্রেশন এন্ড লিগাল ফর্মালিটিস হতে হবে। যেমন ওই যে আমরা বললাম না যে যদি আমরা বিয়ে করি, এটা হচ্ছে কি ধরেন ম্যারেজ রেজিস্ট্রি করি, তাহলে কি এখানে রাইটিং হইতেছে, রেজিস্ট্রেশন হইতেছে এবং লিগাল ফর্মালিটিস পালন করতেছি। ক্লিয়ার? আমরা কি 9টা এসেনশিয়াল এলিমেন্ট বুঝতে পারছি? জি জি জি। জি ভাইয়া। ওকে, আচ্ছা দাদা এবার একটু পসিবিলিটি অফ রিভিউ নেই। পারফরম্যান্সের মধ্যে আপনি বলছেন ইনস্ট্যান্ট কিছু হবে, 50 বছরেরটা তো হয়নি। না না, কি মানে যেটাই হবে পসিবিলিটি অফ পারফরম্যান্স বলছেন যে মানে কি ইনস্ট্যান্ট হতে হবে কাজ জিনিসটা। হ্যাঁ মানে পসিবিলিটি মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা হওয়ার সম্ভাবনাটা কতটুকু, এটা হচ্ছে পসিবিলিটি আর কি, ঠিক আছে। না আপনি বলছেন ইনস্ট্যান্ট হতে হবে জিনিসটা। ভাইয়া সার্টিফিকেট একটু ইনস্ট্যান্টলি বলবেন? সার্টেনটি মানে হচ্ছে নিশ্চয়তা, মানে নিশ্চিতভাবে হবে কিনা। ভাইয়া ফ্রি কনসেন্ট ধরেন একটু একটা কি কথা আবার বলা বলো, যাবে? ফ্রি কনসেন্ট ফ্রি কনসেন্ট তো সোজা জিনিস। ফ্রি কনসেন্ট মানে জোর জবরদস্তি করে অনুমতি না নেয়া। মানে সে যদি আমারে বলে যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো, এটা নিজে শান্তিতে ঠান্ডা মাথায় বলতে হবে। সে যদি আমি বলি তুমি যদি বিয়ে না করো, দেখো তোমার ধরো মা বাবা ওই যে গাড়িতে করে আসতেছে, গাড়ি নাম্বার ঢাকা মেট্রো 03 ... মানে একটা বলে দিই, পরে তো বলবো যে এখানে ভিডিও ভাইরাল হলে বলবে যে দেখছো এই গাড়ি তো আজকে উনিই বলছিল এটার নাম্বার, এটা একটা সমস্যা আছে। তো বেসিক্যালি হচ্ছে ফ্রি কনসেন্ট মানে হচ্ছে আমি কাউকে কোনো জোর জবরদস্তি না করে তার থেকে সম্মতি নেয়, এটা হচ্ছে ফ্রি কনসেন্ট। ক্লিয়ার? জি। ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে আমি হচ্ছি আচ্ছা এখানে যারা ক্লাসে আছেন সবাই হাত তোলেন তো, আমার এখানে কি ডিস্টার্ব করতেছে কিনা আমি বুঝতেছি না। সবাই হাত তোলেন, যারা ক্লাসে আছেন সবাই হাত তোলেন। আমার কাছে একটু প্রবলেম হচ্ছে, আমি ফাঁকে 7-8 সেকেন্ড মতো আটকায় যাচ্ছি এরকম। আচ্ছা ঠিক আছে, একটু হাত তোলেন, যারা ক্লাসে আছেন সবাই হাত তোলেন। যারা আমার ক্লাস এখন শুনতেছেন সবাই হাত তোলেন, একদম সবাই হাত তোলেন। কেউ হাত না পাবেন না, সবাই হাত তোলেন। আচ্ছা সামিউল আপনি কয়জন দেখতেছেন? আমি 49 দেখতেছি। মাহফুজ কয়জন দেখতেছেন? তাই মনে নাই আসলে। মাহফুজ আছেন? হ্যাঁ নাই আছে, মনে হয়। 48, 49 এরকম। 54 এখন ভাই আমি 50। 3 জন দেখতেছি। 48 50 আচ্ছা 50 এবার দেখাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে একটা জিনিস জিজ্ঞেস করতেছি, এটা হচ্ছে কারা কারা আমার কাছে পড়তে চান না তারা হাত নামায় ফেলেন। তারা হাত নামায়, কারা কারা আমার কাছে পড়তে চান না। আমি এবার একটা কোশ্চেন করছি, কারা কারা আমার এখানে পড়তে চান না। আর লয়ের পুরো সাবজেক্ট আমি নেই, আপাদমস্তক আমি নিজে ক্লাস নেই, আপাদমস্তক মানে এখানে অন্য কোনো টিচার পাবেন না, শুধু আমাকেই পাবেন। অ্যাকাউন্টিং এ আমাকেই পাবেন, অন্যান্য সাবজেক্টে একটু পার্সিয়াল কেউ কেউ থাকবে, আবার কেউ কেউ মোটামুটি। আচ্ছা যাই হোক, লতে অ্যাকাউন্টিং এ পুরা আপাদমস্তক আমি আছি। আচ্ছা আমি আবারও বলতেছি, কারা কারা পড়তে চাইছেন না। পড়তে চাওয়া মানে হচ্ছে কি, মানে এখনকার ক্লাসের কথা বলিনি, কোর্স ফি দিয়ে পড়তে চাচ্ছেন না তারা হাত নামায় ফেলেন। প্রশ্ন শুনছেন তো না? জি জি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, যাক দেখে খুবই ভালো লাগলো। আচ্ছা দেখেন, তো আপনাদের আমি ইচ্ছা করে আজকে এই ক্লাসটা দিছি, কারণ হচ্ছে আমি নর্মালি বাইরে যে ক্লাসগুলো দেই এগুলো অনেক কর্পোরেট টাইপের ক্লাস হয়। আমরা যে কোন লেভেলে মজা করি এটা বাইরের মানুষজন জানেই না, এটা শুধু যারা ভিতরে আছে তারাই বলতে পারবে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে মানে এই কারণে আমি চিন্তা করলাম যে না আজকে একটা ডেমো দিই, কারণ যে ক্লাসে আমাদের এবং আমাদের প্রত্যেকটা ক্লাস যারা পার্টনারশিপ এক করবেন তারা হাসতে থাকবেন, কন্ট্রাক্ট একটা পেট ব্যথা হয়ে যাবে, এটা তো শুরুই হয় নাই। আচ্ছা দেখেন যাই হোক, 01628989565 এটা হচ্ছে আমার নাম্বার। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ক্লাস শেষ হওয়ার পরে হোয়াটসঅ্যাপে নক করবেন, ডিরেক্ট কল করবেন না কারণ প্রচুর কল আসবে। তো একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এখনই, আর এর পরবর্তীতে হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে নক করবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক করবেন, ডিরেক্ট কল করবেন না, আমি একজন একজন করে রিপ্লাই করবো, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ। এবার হচ্ছে আমি পড়ায় চলে যাই।
দেখেন কি বলছে, বলছে যে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্টস। তার মানে কোনটার পরিধি বড়, কন্ট্রাক্টের নাকি এগ্রিমেন্টের? কন্ট্রাক্টের। আরে না, নবেল ভাইয়া আমি একটু পরে ঢুকছি তো ভাই, একটু কত নাম্বার পেজ কি বললেন কি? 121 নাম্বার পেজ, 121 নাম্বার পেজ। 121। হ্যাঁ, আপনি পরে ঢুকছেন কেন? এখন 10টা 15 বাজে, ক্লাস হওয়ার কথা ছিল 9টায়। আচ্ছা সরি। দেখেন, আমি একটা কথা বলতেছি ভাই, এখানে একটা ক্লাসের একটা লাইন মিস করতেন মানে অনেক কিছু মিস করতেন, জাস্ট এটাই বলবো, ঠিক আছে? আর বাকিটা আপনি ক্লাস করতে করতে নিজেই রিয়েলাইজ করবেন। দেখেন, অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট, এটা হচ্ছে অনেকটা আমরা হিসাব বিজ্ঞানে পড়ছিলাম না, সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনাই লেনদেন নয়। তার মানে ঘটনা বেশি না লেনদেন বেশি? অবশ্যই ঘটনা বেশি, লেনদেন ঘটনা বেশি। ঘটনা বেশি, ঘটনা বেশি। ঘটনার মধ্যে যখন আর্থিক অঙ্কের সম্পর্ক যুক্ততা থাকবে তখন সেটা লেনদেন হবে। আবার একইভাবে এখানেও এগ্রিমেন্ট আর কন্ট্রাক্টের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে সংখ্যায় বড়, বৃহৎ, আর ওই এগ্রিমেন্টের মধ্যে যেটা বৈধ সেটাই কন্ট্রাক্ট হবে। যখন লয়ের দ্বারা এনফোর্স করতে পারবে তখনই সেটা কি হবে, যখন এই যে দেখেন এগ্রিমেন্টের আওতা আগে, এগ্রিমেন্ট বেশি, এবার এটার মধ্যে যখন এনফোর্সেবল বাই ল হবে তখনই সেটা কন্ট্রাক্ট হবে। ক্লিয়ার? হ্যালো, কি বলছেন? হ্যালো, কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ, কারো বলো। কোনো প্রবলেম আছে? না হ্যাঁ। আচ্ছা, না দাদা বলিয়েন না ভাই, আমার না দাদা শুনতে অনেক কষ্ট লাগে, মানে দাদা শুনলে জি কি জি হয় জি, জানেন, হ্যাঁ না দাদা জি শুনলে অনেক মুরব্বি মুরব্বি লাগে। ভাইয়া বলবেন, ভাইয়া, ঠিক আছে? আমি ভাইয়া, হ্যাঁ সবার ভাই, ভাইয়া হতে চাই, কারো দাদা হতে চাই না। হ্যাঁ আচ্ছা ঠিক জি আছে, জি। কারণ দাদা তো ডাবল মিনিং ওয়ার্ড, বুঝেনি তো। আচ্ছা এবার দেখেন, এবার হচ্ছে কি, কোথায় ছিলাম? তো এটা একটু রেকটিফাই করে নেবেন সবাই, যারা আমার দাদা বলতেন তারাও দাদা বলিয়েন না ভাই, হ্যাঁ ভাইয়াই বলিয়েন, ভাইয়া শুনতে ভালো জি লাগে, জি কেমন? ভাইয়া। আসেন আসেন, কোথায় ছিলাম? এই কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল, এটা তো বললাম, ওকে ফাইন। এরপরে হচ্ছে যে হ্যাঁ ওয়াল হ্যাঁ, কন্ট্রাক্ট আর এরপরে তো ওই যে বললাম যে আমাকে হ্যাঁ, ওইটা তো বলছি ডিস্টিংগুইশ করবো। যে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট, মানে তার মানে সকল কন্ট্রাক্টই হচ্ছে এগ্রিমেন্ট, কারণ এগ্রিমেন্ট গুলা যখন আইনত বৈধতা পায় তখন সেটা কন্ট্রাক্ট হয়। তার মানে সবগুলা কন্ট্রাক্টই এগ্রিমেন্ট, কিন্তু সবগুলো এগ্রিমেন্টই কন্ট্রাক্ট না, কারণ কিছু এগ্রিমেন্ট আছে যেগুলা আইনত বৈধ নয়। তাহলে সেক্ষেত্রে ওইগুলা আমি কি করতে পারবো না, ওইটাকে আমি কি বলতে পারবো না, কন্ট্রাক্ট বলতে কন্ট্রাক্ট পারবো না। পারবো না। ক্লিয়ার? জি জি ভাইয়া। এবার আসেন ডিসটিংশন বিটুইন কন্ট্রাক্ট এন্ড এন এগ্রিমেন্ট। এবার এখানে জাস্ট পার্থক্য দিছে আর কি, যে এগ্রিমেন্ট হচ্ছে ওয়াইডার, এগ্রিমেন্ট হচ্ছে ওয়াইডার কনসেপ্ট, আর যেটাকে বলা হয়েছে ইট ইজ এ জেনাস, জেনাস মানে হচ্ছে মহাজাতি, আর কন্ট্রাক্ট ইজ অনলি এ স্পিসাস মানে হচ্ছে প্রজাতি। হ্যাঁ, এরপর হচ্ছে এরপর হচ্ছে এই কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট এটা কি এনফোর্সেবল বাই ল। মহাজাতি আর প্রজাতি নিয়ে মানে বুঝাইছে এরকম? মহাজাতি মানে বেশি। মহাজাতি মানে হচ্ছে অনেক বড়, আর প্রজাতি মানে হচ্ছে ছোট ছোট। ছোট, তো মানে ঠিক জিনিস আছে, কি অল্প বুঝাইছে আর মানে কি। মহাজাতি আর প্রজাতির মধ্যে? আরে কন্ট্রাক্ট বড়, ইয়েটা ছোট, মানে বলতে এগ্রিমেন্ট আর কি যে কন্ট্রাক্ট হইছে ছোট না বড়, না কন্ট্রাক্ট ওয়াইডার ছোট, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট বড়। ছোট, তার মানে কন্ট্রাক্ট হইছে প্রজাতি, আর এগ্রিমেন্ট হইছে অনেক, এগ্রিমেন্টের পরিধি অনেক বড়, তাই এগ্রিমেন্ট হইছে মহাজাতি। কেমন? এবার আচ্ছা। আসেন বলতে, আচ্ছা বোর লাগতেছে আপনাদের? না 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 এই পুরান লোকেরা না বলবে না, নতুন লোকেরা বলেন, বোর লাগতেছে? না না ভাই। আচ্ছা, আপনারা জাস্ট একটা জিনিস ভাবেন, সন্ধ্যা 7টা ভাই। থেকে শুরু করছি, 10টা 19 টানা টানা একই লিঙ্কে ক্লাস হচ্ছে, তাহলে জি। বসেন যে কতটা স্ট্যামিনা নিয়ে বসা লাগে আমাকে। আচ্ছা আচ্ছা, ক্লাস শেষ করি তারপর রিভিউ নিব। দেখেন, ভাই এই লাইনটা এরপর আরেকবার হচ্ছে একটু বলেন। বলছি এ কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল, মানে ল এর দ্বারা যখন কোন একটা কিছু যেই মানে এগ্রিমেন্ট গুলাকে ল দ্বারা এনফোর্স করা যাবে তখনই সেটা কন্ট্রাক্ট হবে। কেমন? জি ভাই। আদারওয়াইজ সেটা কন্ট্রাক্ট হবে না। বোঝাতে পারছি? জি ভাই। ধরেন আমি এগ্রিমেন্ট মানে কি, এখানে একজন একজনের সাথে দেওয়া নেওয়ার বিষয় হয়েছে, এটা এগ্রিমেন্ট। তো ধরেন আপনি, ধরেন জাকিয়া সুলতানা, কেমন, ধরেন একটা কথার কথা, আপনার ফার্মের একজনকে আমি দেখতে পারি না, এখন আপনি বলছেন যে নোবেল ভাই আমি আপনার কাছে পড়তে চাই, বাট আমার একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, আমি কি করবো?
আমি বলছি ঠিক আছে, ওই লোকের পানির বোতলের মধ্যে একটা ট্যাবলেট দিয়ে দেন, ব্যাস শেষ, সে মরিয়া যাক। তো তাহলে এখানে এগ্রিমেন্ট হয়ে গেছে না? আপনি আমার একটা দিচ্ছেন, আমি আপনার একটা জি দিচ্ছি, কিন্তু এটা কি লিগ্যাল? ইনলিগেল। না। না। তার মানে এটা কন্ট্রাক্ট না, বুঝা গেছে এবার? জি ভাইয়া। ঠিক আছে, ফাইন। এর থেকে সহজ উদাহরণ আমি আর দিতে পারতাম না। আচ্ছা আসেন, পারমু, এর থেকেও পারমু, কিন্তু আর দেয়া ঠিক হবে না, এটা ওয়ার্ডডোজ বেশি হয়ে যাবে। এবার আসেন, তো কোথায় ছিলাম? প্রপোজাল। এই যে আপনাদের কত কুপাল ভালো, এগুলা কেন দিছি জানেন? আমি দেখতেছি যে এই ক্লাসগুলো আগে দিলে ভিউয়ার্স বেশি আসবে, তাই চিন্তা করলাম যে না থাক, এবার এটাই দিয়ে দিই, ফ্রিতে দিয়ে দিই, কারণ এটা দেখুক, মানুষ এটা দেখুক যে অ্যাকচুয়ালি কন্ট্রাক্টটা পড়তে হয় কিভাবে, মানে কিভাবে পড়লে আমার মাথায় একদম সবকিছু মানে মাথায় থাকবে। আর আপনি যখন বুকিশ ভাবে পড়বেন, হ্যাঁ এটা বলছে, এটা বলছে, এটা বলছে, হ্যাঁ, দেখবেন আপনার মাথায় কিচ্ছু থাকবে না। আপনি সেই বুকিং পড়ছেন, কি পড়ছেন, মাথার এদিক দিয়ে ঢুকছে, ওই দিক দিয়ে বের হয়েছে, শেষ। এটাই হচ্ছে বিষয়। এবার আসেন প্রপোজালস, প্রপোজালের কাহিনীতে আসি এবার। আসেন, এখানে অনেক মজার বিষয় আছে, কেমন? পুরা কন্ট্রাক্টই মজা। বলতে, সামনে গেলে আরো মজা। হ্যাঁ ওইটাই, কমিউনিকেশন হয় কমপ্লিট। এবার দেখেন, বলছে একটু ওয়েট। এখন একটা কথা বলি, যারা ধরেন ল পাস করে ফেলছে, বুঝছেন, আর ধরেন যারা ল ধরেন একদম পুরা, ওই যে যেটা বললাম আর কি, যে অনেকে হচ্ছে আপনার, মানে স্বাভাবিক ব্যাপার, এটা কেউ একজন উপরের দিকে উঠতে থাকলে সবাই টানাটানি করবে, এটাই স্বাভাবিক, যদি সে নিজে না পারে। কারণ আমি ভাই টানাটানি করি না, আমার কথা হচ্ছে আসেন সবাই মিলে একসাথে উঠি। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি কেউ না পারে, এখন কেউ এটা নিয়ে কমেন্ট করবে যে ওমা ক্লাসের মধ্যে এগুলা কি বলে, বলবে না? আমি কি ঠিক বলছি? হ্যাঁ দাদা বলবে। হ্যাঁ দাদা। বলবে যে ওমা এটা নাকি সি এর ক্লাস হইতেছে, বলবে না? হ্যাঁ। বলবে। হ্যাঁ দাদা কিন্তু বলবে। আমার কথা হচ্ছে যে ভাই, আমার কথা হচ্ছে আপনারা পরীক্ষায় পাস করতে হবে, আপনার পড়া মাথায় ঢুকতে হইব, ব্যাস শেষ, ঠিক কিনা? হ্যাঁ দাদা। এখন এবার আপনি কিভাবে মাথায় ঢুকাইছেন এটা কোনো ফ্যাক্ট না, ঠিক কিনা? হ্যাঁ দাদা। এখন আপনারা বলেন, আমি কি বুকিশ ভাবে যাব নাকি এভাবে যাব, কোনটা বেটার বলেন তো? সবাই এভাবে মিলে যান, বলেন। এভাবে। বলেন দাদা, এভাবেই যাবেন। দেখি নতুন মানুষজনরা বলেন না, সব তো পুরান লোক বলতেছে জি কথাবার্তা ভাইয়া, মনে হয়। এভাবেই যান। কিভাবে যান দাদা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এখন আমি একটু সাহস পাইতেছি, দেখেন। তো এরপর হচ্ছে যে দ্য কমিউনিকেশন অফ প্রপোজাল ইজ কমপ্লিট হয়। এবার দেখেন কখন প্রপোজালের কমিউনিকেশনটা কমপ্লিট হয়। এবার আসেন, ধরেন একটা মেয়েকে আমি অনেক পছন্দ করি, ঠিক আছে, কারণ তাকে গিয়ে বলার মতো আমার সাহস নাই, কইতেও পারতেছি না, আর দেখা কইলে তো পারমুই না কইতে, ফোনেও বলতে পারতেছি না। এখন কি হইলো, ধরেন কথার কথা যে তীর্থ, তীর্থ অনেক বেশি রেসপন্স করতেছে, দেখা যাচ্ছে তীর্থ নামের, আমি ধরেন তীর্থকে বললাম যে তীর্থ ভাই আপনি একটা কাজ করেন, আমি ওনাকে প্রপোজ করি, এটা আপনি কষ্ট করে লাভ লেটারটা ওনার কাছে গিয়া পৌঁছায়া দেন, উনি রাজি আছে কিনা উনি সেটা জানাইবো। এখন প্রপোজালটা কখন কমপ্লিট হয়? প্রপোজাল কাকে বলে? আমি যখন ওই মেয়েকে এটা জানাতে যাচ্ছি, সেটাই তো প্রপোজাল, তাই না? হ্যাঁ দাদা। হ্যাঁ। এখন এখানে বলছে দ্য কমিউনিকেশন অফ প্রপোজাল ইজ কমপ্লিট, মানে প্রপোজাল কমপ্লিট হবে কখন? when it becomes to the knowledge of the person to whom it is made। তার মানে কি, যখন যার কাছে, মানে যে আমি এমনি পাঠাই দিছি, তখনই সেটা কমপ্লিট হবে না। কমপ্লিট হবে তখন যখন ওই মেয়েটার কাছে ওই প্রপোজাল লেটারটা যাবে, সে খুলে দেখে পড়বে এবং দেখবে যে আমি তাকে প্রপোজ করছি, তখনই এটা কমপ্লিট হবে। ক্লিয়ার? জি ভাইয়া। খালি জি পাঠাই ভাইয়া। দিলাম কিন্তু সে দেখলো না, তাইলে কমপ্লিট হবে না। এবার আসেন, দ্য কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স ইজ কমপ্লিট কখন? এবার এখানে দুইটা ভাগে হয়েছে। এবার অ্যাকসেপ্টেন্স কখন কমপ্লিট হবে? দেখেন, প্রপোজাল কমপ্লিট হওয়ার ক্ষেত্রে শুধু তার কানে গেছে এটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অ্যাকসেপ্টেন্স কমপ্লিট দুই দিক থেকে হয়, একটা হচ্ছে প্রপোজালের দিক থেকে, আরেকটা হচ্ছে অ্যাকসেপ্টের দিক সেকেন্ড। থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই, আমি বাসায় আছি, বাট আমি আপনাকে কল দিতে ভুলে গেছি, আমার ক্যাশও রেডি আছে। আপনি হচ্ছে জাস্ট, আমি ক্লাস শেষ করে কল দিব, আমি ক্লাস নিচ্ছি তো এই কারণে। হ্যাঁ, এটা ধরেন 11টার দিকে ফ্রি আছেন ভাইয়া? একটু ভালো হয় তাহলে আমার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, যেটা বললাম সেটা হচ্ছে কি, কোথায় ছিলাম? হ্যাঁ, বললাম যে
প্রপোজারের দিক থেকে হচ্ছে অ্যাকসেপ্টেন্স কমপ্লিটের বিষয় থাকে, আবার অ্যাকসেপ্টরের দিক থেকেও অ্যাকসেপ্টেন্স কমপ্লিটের বিষয় থাকে। এখন প্রপোজারের দিক থেকে কখন বুঝতে হবে যে অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে, মানে ধরেন আমি হইলাম নোবেল স্টার, আমি প্রপোজ করছি একটা মেয়েকে, তো সে যদি অ্যাকসেপ্ট করে কখন আমার দিক থেকে সেটাকে আমি অ্যাকসেপ্ট হয়েছে বলে ধরে নিব। কখন? সেটা হচ্ছে when it is put in the course of transmission to him so as to be out of the power of the acceptor। তার মানে কি, ধরেন এবার এটা করতে বুঝলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, মানে অনেকের হবে না, বাট নর্মালি আমি যেটা বলবো এটা মন দিয়ে শুনুন। আমি ধরেন কার কথায়, ধরেন ওই যে তিত্তর হাতে একটা মেয়েকে পাঠাইছি, ধরেন মিস এক্স কে পাঠাইলাম, তো মিস এক্স যখন হ্যাঁ বলে ওই লেটারটা তিত্তর হাতে দিয়ে দিছে, তিত্তর হাতে কি দিয়ে দিছে। দিয়ে দিতে, তখনই ধরে নিতে হবে যে আমার দিক থেকে আমি অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছি, যদিও ওই লেটারটা আমার হাতে এখনো পৌঁছায় নাই। এখন ধরেন কোনো কারণে এবার আমারে দিমু না, এখানে দিমু যে মিস্টার এক্স মিস ওয়াই রে দিছে, কেমন? কারণ একটা আমি সবসময় খারাপ জিনিসপত্র গুলারে এক্স ওয়াই দিয়ে বলি, আর ভালো জিনিসগুলো আমারে আপনারে দিয়ে বোঝাই, ঠিক আছে? তো এখন ধরেন এক্স এ প্রপোজ করলো ওয়াই কে, মধ্যখানে পি কে লেটার দিয়ে পাঠাইছে। এখন পি লেটার নিয়ে ওয়াই এর কাছে গেছে, ওয়াই বলছে হ্যাঁ আমি ওকে বিয়ে করব, এটা বলে ওয়াই কি করছে, পি এর কাছে লেটারটা দিয়ে দিছে, পি এসে এখন এক্স এর কাছে পৌঁছাবে। এখন ধরেন কোনো কারণে ওইটা পৌঁছাইতে এক্স ইন্তেকাল করে ফেলছে, কি হইলো, মানে যে প্রপোজ করছে সেই মারা গেছে। এখন এই ক্ষেত্রে তাহলে কি অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়েছে প্রপোজারের দিক থেকে? বলেন তো। না। হইছে প্রপোজারের দিক থেকে, মানে নোবেল শাহর দিক, মানে নোবেল শাহ না, এক্স এ প্রপোজ করতে, এক্স মরে গেছে কিন্তু সে অ্যাকসেপ্টেন্স পাইয়া মরছে, যদিও তার কানে আসে নাই। এটাকে বলে ওই যে মরণোত্তর 21 পদক বলে না, শুনছেন না অনেক সময় শুনছেন? তো এটা হচ্ছে সে মরণোত্তর অ্যাকসেপ্টেন্স পাইয়া গেছে, শেষ, মানে তার দিক থেকে সে অ্যাকসেপ্টেন্স পাইছে। কিন্তু এবার আসে অ্যাকসেপ্টরের দিক থেকে, as against the acceptor when it comes to the knowledge of the proposer। তার মানে কি, যদি ওই মেয়েটা যে ছেলেটাকে জানাইছে যে হ্যাঁ আমি তাকে বিয়ে করব, কিন্তু ছেলেটার কানে গিয়ে পৌঁছায় নাই, তার মানে মেয়ের দিক থেকে সে যে অ্যাকসেপ্ট করছে এটা কমপ্লিট হলো না। ছেলের দিক থেকে সে অ্যাচিভমেন্ট পেয়ে গেছে, সে ময়ূরেও অ্যাচিভমেন্ট পেয়ে গেছে, সে মরেও অমর, কিন্তু মেয়েটা জীবন হাফতে থাকে যাবে যে আমার কথাটা সে শুনে যাইতে পারলো না। দ্যাট মিনস তার দিক থেকে সে অ্যাকসেপ্টেন্স পায় নাই, বুঝা গেছে? জি জি। তার মানে কেউ যদি আপনাদেরকে প্রপোজ করে, হোল্ডে রাখেন না, যদি আসলেই তাকে ভালোবাসেন জানাই দেন, নাহলে আপনি লস খাবেন, মানে আপনার দিক থেকে অ্যাকসেপ্টেন্স হবে না, কিন্তু তার দিক থেকে সে অ্যাকসেপ্টেন্স পাওয়া যাবে, দ্রুত জানান। আচ্ছা ঠিক আছে, দেখ ক্লিয়ার তো না? বুঝছেন? জি ভাইয়া। কেউ বুঝেন না এমন কেউ আছে? প্রপোজাল পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেন সামিউল ভাই। আচ্ছা ক্লিয়ার কিনা? জি এই ভাইয়া। যে কথা বলা না ভাইয়া, এটাই তো clear। খারাপ লাগে। হ্যাঁ জি ভাইয়া ক্লিয়ার। এবার আসেন কমিউনিকেশন অফ রিভোকেশন। এবার আসেন কি, অ্যাকসেপ্টেন্সের বেলা যেটা হইছে, রিভোকেশন মানে হচ্ছে রিজেকশন আর কি, রিজেকশনের বেলা হইছে এটার থাকে উল্টাটা। তাহলে কি অ্যাজ এগেইনস্ট দ্য পারসন হু মেক্স ইট, তাহলে যে মেক করে মানে যে রিজেক্ট করে, মানে ওই মেয়েটা when it put into the course of transmission, তার মানে রিজেক্টের বেলা সে যখন রিজেক্ট করে দিয়েছে তখনই তার দিক থেকে রিজেক্ট হয়ে গেছে, আর ওই যারা রিজেক্ট করছে তার কানে গেলে ওইটা রিজেক্ট হবে। তার মানে অ্যাকসেপ্টের বেলা হচ্ছে কি, ওই ছেলের কানে যাওয়ার আগে অ্যাকসেপ্ট হয়ে গেছে, কিন্তু রিজেক্টের বেলা তার কানে গেলে ওইটা হচ্ছে যে রিজেক্ট করছে তার দিক থেকে কি হবে, রিজেক্ট হবে। হ্যাঁ বোঝা গেছে তো? ক্লিয়ার না? মানে এক কথা অ্যাকসেপ্টেন্সের বেলা যেটা, রিজেকশনের বেলা তার উল্টাটা। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। তার ছেলেটার কানে গেলে তারপর হ্যাঁ। অ্যাকসেপ্টেন্স হওয়ার আর এই কথা যে ছিল না? against the person to whom it is made, তার ছেলেটার কানে গেলে তারপর অ্যাকসেপ্টেন্স হওয়ার কথা ছিল না? না না না, অ্যাকসেপ্টেন্সের বেলা হচ্ছে ছেলেটার কানে না গেলেও অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে। এটা ওই পিকচার হাতে লেটার থাকলে অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, মানে ছেলের দিক থেকে সে অ্যাকসেপ্টেন্স পাওয়া গেছে। আর মেয়ের দিক থেকে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হবে তখন বোঝা যাবে যখন ওই ছেলের কানে আসবে। ছেলের কানে আসে, তখন বলবে যে না ঠিক আছে শান্তি, আমি তার কানে পৌঁছাইতে পারছি, মানে আমি তার অ্যাকসেপ্টেন্স করছি, এটা আমার দিক থেকে হয়েছে, মানে মেয়ের দিক থেকে। ভাই এটা বেশি পেঁচেন, আমি খুব সুন্দর করে উদাহরণ দিচ্ছি, এর থেকে সুন্দর উদাহরণ আর কেউ পাইছেন? কোনদিন পাইছেন? সত্য করে বলেন পাইছেন? ক্লাস তো বহুত না, দেখছেন, ইউটিউবে অনেক ক্লাস আছে, আমি কিছু বলবো না, কোনো কারো নাম নিব না। পাইছেন এরকম ক্লাস? বলেন না, আমি আমার কথা বলবো না, রিভিউ দেন। এরকম ক্লাস কেউ পাইছেন? সবাই মিলে বলেন, আমি কিছু বলবো না। না দাদা। না ভাইয়া, পাই নাই। হ্যাঁ পাই নাই। না, আমি না, অনেক ট্রাই না। করছি বাট পাই নাই।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই যে রিভিউ গুলাই আমাকে সামনে এগোনোর অনুপ্রেরণা দেয়, থ্যাংক ইউ। এবং আবারও বলতেছি, ছোট ভাই, বড় ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যে সিএ তে আসতে চাইতেছে সবাই কাছে এটা পাঠিয়ে দেন। যে সিএ তে আছে কিন্তু পাশ করতে কষ্ট হইতেছে তাকেও পাঠিয়ে দেন। যার অনেক বেশি পটেনশিয়ালিটি আছে কিন্তু তারপরে সে দ্রুত পাস করতে যায় তাকেও পাঠিয়ে দেন। অর্থাৎ যাদেরকে পারেন তাদের কাছে এটা পাঠান, যাতে করে তারা পড়ে উপকৃত হয়ে দ্রুত এগোতে পারে এবং আপনিও তাদেরকে সাথে নিয়ে এগোতে পারে এবং সবাইকে সাথে নিয়ে আমরা একত্রে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, ওকে দেন। এরপরে আসেন কমিউনিকেশন অফ। আচ্ছা, আর একটা কথা বলি, আপনারা হয়তো কেউ কেউ একটু বিরক্ত হতে পারেন যে ভাইয়া আপনি তো ক্লাসের মধ্যে মাঝে মাঝে একটু অ্যাডভার্টাইজ করেন। হ্যাঁ, তো আমার অ্যাডভার্টাইজ আমি করবো না তো কে করবে, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে যে প্রথম যে ক্লাসগুলা মোটামুটি সবার উদ্দেশ্যে দেওয়া হবে তখনই একটু একটু এগুলা কথা বলা হবে। যখন পেইড গ্রুপে আমরা যাব তখন শুধু কাট টু কাট পড়াই হবে, আর কোনো কথা হবে না। ক্লিয়ার? মানে অনেক এক্সাম্পল থাকবে, উদাহরণ থাকবে, বাট সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে এগুলো থাকবে না কি যে ওকে দেন তাকে দেন ওকে, তখন অলরেডি আমরা ক্লোজ করে দিছি, মানে ক্লোজ শেষ। তো এখন যতদিন ফ্রি ক্লাস আছে কয়েকদিন একটা দুইটা ফ্রি ক্লাস থাকবে, তো এটা হচ্ছে সবার উদ্দেশ্যে ছড়িয়ে দিবেন বা হচ্ছে জানাবেন যে আমি এখানে পড়তে উপকৃত হইলাম, তুমিও পড়ো, আমার ভালো লাগছে তুমিও পড়ো, এটা হচ্ছে বিষয়। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে যে কি অ্যাজ এগেইনস্ট দ্য পারসন হু, এটা তো বলছি। আচ্ছা, এবার আসেন, এবার এখানে যেগুলো আছে এগুলো আপনারা পড়ে নেবেন, এটা কোনো ব্যাপার না, এগুলো সব পড়ে নেবেন। আর একটা কথা, ইলাস্ট্রেশন সবগুলা পড়বেন, পুরো বইতে যত ইলাস্ট্রেশন আছে সব পড়বেন, তাহলে হচ্ছে পড়তে সুবিধা হবে। এবার দেখেন, রিভোকেশন অফ প্রপোজাল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। এ প্রপোজাল মে বি রিভোকড অ্যাট এনি টাইম বিফোর দ্য কমিউনিকেশন অফ দ্য, মানে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট অ্যাজ এগেইনস্ট দ্য প্রপোজাল, মানে প্রপোজালের কাছে যাদের কথা আটকে আটকে আসতেছে। প্রপোজাল থেকে কথা কি আটকে আসে? জি ভাইয়া। কথা কি আটকে আসে? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ঠিক। হ্যাঁ, আমি আটকে আটকে আসে। বললাম। আচ্ছা, সবাই একটু উত্তর দেন, মানে কথা কি ঠিক মতো শোনা যায়? হ্যাঁ, মাঝে 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 আটকে আটকে যায়, যাচ্ছে। সমস্যা। ধরেন এক সময় আপনারটাতে সমস্যা করে, এক সময় আরেকটাতে সমস্যা করে, এক সময় আরেকটা সমস্যা করে, বাট ওভারঅল এখন আমি যে কথা বলতেছি কথা কি বাফারিং হলে সবার হচ্ছে? মাঝে মাঝে হচ্ছে, ঠিক আছে মাঝে হ্যাঁ? মাঝে হচ্ছে। বাফারিং করতেছে ভাইয়া। আচ্ছা, আমি এখন ঠিক আছে। এখন ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। দেখেন, আর আমি আবারও বলতেছি, আমার এখানে যারা পুরাতন লোকজন আছে তারা জানেন, তাদেরকে বলতে হবে না। আমি চাচ্ছি নতুন লোকজন কথাবার্তা বলুক, পুরাতন লোকজনের কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন, কিন্তু রিভিউও দিতে হবে না, বাকিরা দিক, আপনারা দেওয়ার দরকার নাই। পুরাতন ধরেন অনেকে তো পাস করে ফেলছে, একজন দুজন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। দেখেন, এবার হচ্ছে কি যে a proposal may be revoked at any time before the communication, মানে কোন একটা কমিউনিকেশনের প্রপোজালটা রিভোক হতে পারে অফ দ্য অ্যাকসেপ্টেন্স কমপ্লিট, মানে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হওয়ার আগে যে কোনো সময় এটা কি অ্যাজ এগেইনস্ট দ্য প্রপোজাল বাট নট আফটারওয়ার্ড, মানে প্রপোজালে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট করার আগে আপনি ছপ করে এটাকে রিজেক্ট করে দিতে পারেন, কেমন? কিন্তু সে যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে সেক্ষেত্রে কি ওই প্রপোজালটা রিজেক্ট করতে পারবেন না। মানে কি বোঝেন? ধরেন আপনি একটা মেয়েকে বলছেন আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? সে যদি বলে হ্যাঁ, তার মানে এরপর আর আপনি বলতে পারবেন না যে এই না 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 সরি সরি আমি ভালোবাসি, এটা বলতে পারবেন না, শেষ। তার মানে হচ্ছে বলার আগেই, সেটা হ্যাঁ বলার আগেই আপনাকে এটাকে রিজেক্ট করতে হবে, মানে রিভোক করতে হবে। যদি আপনি একবার সে মুখ দিয়ে বলে ফেলে তাহলে আর আবার এর পরবর্তীতে an acceptance may be revoked at any time before the communication of acceptance is complete। তার মানে কি, ধরেন একটা মেয়ে, ধরেন আমি একজনের উদ্দেশ্যে লাভ লেটার পাঠাইলাম একটা ছেলেকে দিয়ে বা একজনকে দিয়ে, তো ওই মেয়ে কোনো কারণে একবার বলছে যে হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে বিয়ে করব, এটা লিখে ওই ছেলের হাতে দিয়ে দিছে, ব্যাস শেষ। ওই ছেলের হাতে দিয়ে দিছে মানেই সে আর কোনো কারণে বলতে পারবে না 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 না, না, হবে না, শেষ। তুমি দিছো কেন, দিছো মানে এখন তোমার করতে হবে, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি ভাইয়া। হ্যালো, তার মানে প্রপোজালের ক্ষেত্রে ওই অ্যাকসেপ্টেন্স, প্রপোজালের ক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হওয়ার আগেই যদি রিজেক্ট করার রিজেক্ট করতে হবে,
আবার একইভাবে অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে সে যে অ্যাকসেপ্ট করছে এটা সে আরেকজনের কাছে মানে ট্রান্সমিশন হওয়ার আগেই, অর্থাৎ তার হাতে থাকা অবস্থায় সে না বলতে পারে। ধরেন সে কোনো কারণে হ্যাঁ লিখছে লেটারের মধ্যে, কিন্তু সে ওইটা ওই লোকের হাতে এখনো দেয় নাই, সে আবার দেওয়ার আগে কেটে না লিখে দিছে, তার মানে সেটা করতে পারে। কিন্তু যদি ওই লোকের হাতে দিয়ে দেয় তার মানে কমিউনিকেশন হয়ে গেছে। তো কমিউনিকেশন হয়ে গেছে দ্যাট মিনস কি সে আর রিজেক্ট করতে পারবে না বা রিভোক করতে পারবে না। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আচ্ছা ভাই, আমার না অনেক মানে গলাও ব্যথা করতেছে, মাথাও ব্যথা করতেছে, কলও অনেক আসতেছে, অনেক কিছু হচ্ছে। তা আমি হয়তো বা 4 থেকে 5 মিনিট ক্লাস নিব। তার আগে একবার রিভিউ নেই। সেটা হচ্ছে আমাদের এখানে পেইড মেম্বার হিসেবে এই ব্যাচে কারা কারা পড়তে যাচ্ছেন হাত তোলেন। এই ব্যাচে কারা কারা পড়তে চাচ্ছেন? কি মানুষজন কি কমে গেছে নাকি? একটু আগে হাত তুলছেন যখন, তখন থেকে কি এখনকার ক্লাস কোয়ালিটি খারাপ হয়ে গেল নাকি? হুম, হ্যালো জি ভাইয়া। হ্যালো, বলতেছি একটু আগে আরো Hello. একজন হাত তুলছে, এখন হাত তোলা একটু কমে গেছে। তো এটার রিজন কি কোনো কারণে ক্লাস খারাপ হয়েছে নাকি? না না তো হাত তোলা কমলো কি? যাই হোক, আমি আবারও প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে আমি কি ভাইয়া দুটো তুলবো? আমাদের এই ব্যাচে কারা কারা পড়তে চাচ্ছেন লতে? আপাদমস্তক আমাকেই পাবেন। তো এমনিতে মানুষ একটু কমছে, কারণ একটু আগে আরো বেশি মানুষ ছিল। ওকে ফাইন, হয়তো বা রাত হয়ে গেছে এই কারণে। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানে ক্লোজ করি, এতটুকুতেই থাকুক। আর ল বই তো আর একদিনে এক চ্যাপ্টার শেষ করানোর বই না, এটা আস্তে আস্তে চ্যাপ্টার শেষ হয়। ছিল এমনিতে আপনার পরীক্ষার আগে আপনার চ্যাপ্টার শেষ হবে, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আর এমনিতে ক্লাস এবার কেউ পড়তেছেন বা পড়তেছেন না, এটা এবার একটু দেখতে যাচ্ছি যে কারা কারা এখন ক্লাসে এই মুহূর্তে আছেন, একটু হাত তোলেন তো। এই মুহূর্তে কারা কারা ক্লাসে আছেন একটু হ্যান্ড রেজ করেন। এই মুহূর্তে কারা কারা ক্লাসে আছেন একটু হ্যান্ড রেজ করেন। আমি জিজ্ঞেস করছি ক্লাসে এই মুহূর্তে কারা কারা আছেন একটু হ্যান্ড রেজ করেন। আমি আবারও জিজ্ঞেস করছি এই মুহূর্তে কারা কারা ক্লাসে আছেন, তারা হ্যান্ড রেজ করেন। ক্লাসে কারা কারা আছেন এই মুহূর্তে হ্যান্ড রেজ করেন। দাদা 39 জন। ওকে, এবার সবার উদ্দেশ্যে প্রশ্ন করা, যারা ক্লাসে বসছেন তারা উত্তর দিয়েন না। ক্লাস কি খুবই জঘন্য ছিল নাকি ভালো ছিল বলেন? ক্লাস ভালো হয়েছে। হ্যাঁ ভালো ভালো ছিল। ওকে, এবার হচ্ছে যে হাত নামানোর দরকার নাই, কারা কারা ক্লাসে আছেন একটু এনরিচ করেন। মানুষ কমে গেছে নাকি? আচ্ছা, ওকে, যারা হাত তুলছেন তাদের উদ্দেশ্যে, যারা যারা পড়তে চাচ্ছেন না তারা হাত নামিয়ে ফেলুন। যারা যারা এই ব্যাচে পড়তে চাচ্ছেন না তারা হাত নামিয়ে ফেলুন। আমি আবারও বলতেছি, এখন দেখে আবার বেড়ে গেছে। আচ্ছা, যাই হোক, যারা যারা এই ব্যাচে পেমেন্ট করে পড়তে চাচ্ছেন না তারা হাত নামিয়ে ফেলুন। ওকে, মোটামুটি আমি একটা ধারণা পাইছি। তো যারা যারা পড়তে চাচ্ছেন তারা এখনই ক্লাস শেষ হওয়ার পরে আমি আবার একটু ব্যস্ত হয়ে যাব। সো যারা যারা পড়তে চাচ্ছেন তারা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি একজন একজন করে রিপ্লাই দিব, ঠিক আছে? আর ডিরেক্ট কল দিয়েন না, একসাথে অনেক কল ঢুকবে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো হচ্ছে ডিরেক্ট কল দিয়েন না। কথা বলা যাবে? হ্যাঁ বলেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, এগুলো বলে নি, সেটা হচ্ছে যে তাদের জন্য এখানে কোর্স ফি হচ্ছে 5,000 টাকা রেগুলার ফি। এর মধ্যে যদি আপনি 7 তারিখের আগে পেমেন্ট করেন তাহলে হচ্ছে 4,500 টাকা প্রত্যেকটা সাবজেক্টের জন্য। 4,500 টাকা পেমেন্ট দুইটা ইনস্টলমেন্টে পেমেন্ট করা যায়, মানে একটা পেমেন্ট এখন আর একটা ফিক্সড 1 মাস পরে। 1 মাস পরে, আজকে একটা তার 1 মাস পরে একটা, মানে আজকে 2250, 1 মাস পরে 2250 প্রত্যেকটা সাবজেক্টের জন্য। আবার কেউ যদি একসাথে এককালীন পেমেন্ট করেন তাহলে হচ্ছে 4,000 টাকা কোর্স ফি। 7 তারিখের আগে একসাথে এককালীন যদি কেউ পেমেন্ট করে তাহলে 4,000 টাকা কোর্স ফি। এবার আরো একটা কথা বলি, কেউ যদি একসাথে 5-6টা সাবজেক্ট পড়েন তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কনসিডার করা হবে, তবে 4,000 টাকার কমে কেউ পড়তে পারবে না। কনসিডার কিভাবে করা হবে? হয়তোবা তাদেরকে দুইটা ইনস্টলমেন্টে দেওয়ার ব্যবস্থা করা হতে পারে 4,000 টাকা করে, যদি একসাথে 4-5টা সাবজেক্ট পড়ে। কিন্তু একটা দুইটা সাবজেক্টের বেলা এটা হবে না। কারো যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে থাকে তাদেরও এই সুবিধাটা আমি দিতে পারি, কিন্তু সেটা সবার ক্ষেত্রে না। এটা প্রফেশনাল জাজমেন্টের উপরে, আমার যাকে দিতে ইচ্ছে হবে আমি তাকে দিব, ঠিক আছে? তবে 4,000-এর কমে এখানে কোর্স ফিতে কেউ
মানে পারবে না। এটা হচ্ছে 4000ই হচ্ছে সর্বনিম্ন, এর কমে না। এবং এটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট, এবং প্রত্যেকটা সাবজেক্টের টপ নচ টিচার এখানে থাকছেন। প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট ক্লাস আমি নেব, কয়েকটা ক্লাস আমি নেব, তবে অ্যাসুরেন্স, অ্যাকাউন্টিং, আইটি, ল এর মধ্যে বেশিরভাগ ক্লাসই আমি নেব। আর অ্যাসুরেন্স আর হচ্ছে আপনার সরি অ্যাকাউন্টিং আর হচ্ছে ল, এখানে মোটামুটি 100% ক্লাসই আমি নেব। হয়তো পেছনের দিকে আসলে একজন আসতে পারে, আবার নাও আসতে পারে, এটা হচ্ছে বিষয় এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে। লতে পুরোটাই আমি নিব, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। প্রশ্ন ছিল, আর এই হচ্ছে বিষয়। আর বলেন। আর দাদা আপনি বলেছিলেন যে কালকে 4টা সাবজেক্টে ক্লাস হবে, কোন কোন সাবজেক্ট আমি ক্লাস এখনো হবে? বলি নাই তো কোন কোন সাবজেক্টে, আমি বলছি এটা আমি রাতে জানাবো, কেমন? থ্যাংক ইউ। ভাইয়া এসুরেন্সটা আপনাদের কয়জন টিচার, আপনি একা পড়াবেন এসুরেন্সটা ভাইয়া? আপনি ধরে নিতে পারেন যে অ্যাসুরেন্সের 80% ক্লাসই আমি নেই, ঠিক আছে। মানে আমি মোটামুটি নেই অ্যাসুরেন্সই, বাট মাঝে মাঝে হয়তো একজন আসে। আবার মানে এটা হচ্ছে আমি যদি অনেক বেশি প্রেসারে থাকি, তখন যেগুলা এখানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার দাগায় দিছি না আপনাদেরকে ওই যে না আমি সেমিনারে। ওই ক্লাসে ছিলাম না, আমি ছিলাম আচ্ছা না, যাই আমি হোক, না জয়েন ছিল আমি বলে দিই, এখানে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, তো যতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সবগুলা ক্লাস আমি নেই, এটা 100% শিওর। আর যেগুলো একটু কম ইম্পর্টেন্ট ওগুলো আমার যদি প্রেসারে থাকি তাহলে আরেকজন টিচার আসে, আর যদি প্রেসারে না থাকি তাহলে আমি নেই, ঠিক আছে। এটা ডিপেন্ড করে আমার প্রেসারের উপরে, হ্যাঁ। বাট লতে এখনো পর্যন্ত কোনো টিচার আসে নাই, লতে আপাতমস্তক আমিই ছিলাম। আর এই অ্যাকাউন্টিং এ মাঝে মাঝে একজন টিচার আসে যদি আমি প্রেসারে থাকি তখন, আদারওয়াইজ অ্যাকাউন্টিং পুরাটা আমি নিই। আবার আইটি তেও সেম জিনিস, প্রেসারে থাকলে আসে, তবে লতে পুরাটাই আমি নিই, লতে এখনো পর্যন্ত কেউ আসে নাই। আর আইটি তেও হচ্ছে আমি প্রেসারে থাকলে হয়তোবা আসে, আদারওয়াইজ হচ্ছে পুরাটা আমি নেই। আর বাকি সকল সাবজেক্টের শেষ ক্লাসটা আমি নেই। আবারও বলছি যে আমাদের এখানে যতগুলো ক্লাস হয় তার মধ্যে সব ক্লাস মিলে আপনি সিলেবাসের 60%, মানে পরীক্ষায় পাশের, সিলেবাস তো 100% এর মধ্যে হয়ে যাবে সব ক্লাস মিলে, বাট পরীক্ষা পাশের জন্য আপনার 60% হবে সিলেবাস থেকে, আর বাকি 40% হবে আমার লাস্ট ক্লাস থেকে। তার মানে মাই লাস্ট ক্লাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ইন দিস সেশন। এই ক্ষেত্রে হচ্ছে যে ইন দ্য হোল সেশন আমি বলবো। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমি বলবো যে অনেকে আছেন মধ্যখানে হয়তো বা বেডটের হন, তাদের জন্য এটা এক বালতি সমবেদনা যে তারা আসল জিনিসই পান না। যারা আসল জিনিস পান তারা জানেন যে এখানে কি আছে। যাই হোক, ইজ দেয়ার এনিথিং টু নো? ইফ নট দেন আই উইল লিভ। কিছু জানতে চান? জানতে চাইলে বলেন, আদারওয়াইজ আমরা পেমেন্টটা কি ডাচ বাংলার কোনো পেমেন্ট করা যাবে? ডাচ না বাংলা না না না, পেমেন্ট হচ্ছে এই নাম্বারে নগদে বা বিকাশে সেন্ড মানি হবে। সেন্ড মানি করে আপনার নাম, আপনার ফার্মের নাম, যদি প্রি আর্টিকেলশিপ হন তাহলে প্রি আর্টিকেলশিপ, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর সাবজেক্টের নাম, এই 4টা ইনফরমেশন দিবেন, স্ক্রিনশট দিবেন। আর 3টা নাম আর রেজিস্ট্রেশন নাম্বার, 3টা নাম মানে আপনার নাম, ফার্মের নাম, সাবজেক্টের নাম আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। আর বাকি যা কিছু জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। আর যা বলার সেমিনারে জিজ্ঞেস করবেন। একই মানে 50 জন মানুষের একই প্রশ্ন থাকে, সো এটা আমার জন্য খুবই বিরক্তিকর একটা বিষয়। মানে সবাই ভেঙে ভেঙে হ্যাঁ এটা, হ্যাঁ না এটা, হ্যাঁ এটা, এইভাবে বলতে পারি না। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে এখনই জিজ্ঞেস করেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। কারণ তাহলে হচ্ছে সবাইকে ভেঙে ভেঙে উত্তর দিতে হবে না। আর ওইখানে আমি জাস্ট চ্যাটের মধ্যে সব ইনফরমেশন দিয়ে দিব, আপনি পেমেন্ট করবেন, স্ক্রিনশট দিবেন, বাকি ইনফরমেশন দিবেন, ব্যাচ শেষ হয়ে গেছে। ক্লিয়ার? ভাইয়া বইগুলো নিতে চাচ্ছিলাম, বিজনেস ল আচ্ছা, অ্যাসুরেন্স। বইগুলা নিতে চাইলে বইয়ের জন্য আমার ফেসবুক আইডিতে ধরেন আপনারা যদি সহজে দেখা দেয়, আমি কারণ আজকে এটা শেয়ার করছি, নোবেল শাহ নামে সার্চ করবেন, ঠিক আছে। এটা তো আমার আইডি। কি উই রিমুভ ডিউর অ্যাকাউন্ট মানে? আচ্ছা যাই হোক, দেখেন কি করলো এটা বুঝি নাই। দেখেন এখানে কি হচ্ছে, আমার আইডিতে যাবেন, হ্যাঁ, নোবেল শাহ নামে ফেসবুকে সার্চ করবেন, সার্চ করে আমার আইডিতে যাবেন, যাওয়ার পরে এখানে ডিটেলস লেখা আছে। যেটা আছে না এটা না, এটা না, এটা না, এই কারণে বলতেছি এই নাম্বারে বইয়ের জন্য নক দিবেন না, ঠিক আছে। আমার নাম্বারে কেউ বইয়ের জন্য নক দিবেন না, বইয়ের জন্য এই নাম্বারে নক দিবেন। দেখা যাচ্ছে না ভাই, একটু ও আচ্ছা আচ্ছা, আপনারা আমার প্রোফাইলে গিয়ে দেখে নিন, কেমন? জাস্ট একটু কষ্ট করে, যেটা কষ্ট করে দেবেন এটার মিষ্টতা বেশি থাকে, ঠিক আছে। সো এটা প্রোফাইলে গিয়ে নোবেল শাখা নামে সার্চ করবেন, সার্চ করলে আমার এই বিচ্ছিরি চেহারাটা দেখতে পাবেন। এরপরে এখান থেকে হচ্ছে আপনারা
ধরেন আমি অন্য একটা আইডি দিয়ে দেখাচ্ছি, যদিও পেজ আমি চালাই না, আরেকজন চালায়, বাট এখানে পেজে অনেকের অ্যাডমিন অ্যাপ্রুভাল আছে। এখানে যারা আছেন সবাই যথেষ্ট আন্তরিক, প্রত্যেকটা মানুষ যথেষ্ট আন্তরিক, প্রত্যেকটা মানুষ। সো এক্ষেত্রে হচ্ছে যে আপনি জাস্ট নোবেল সাহা নিয়ে সার্চ করবেন, এরপরে সোজা চলে আসবে এই বিচ্ছিরি চেহারাটা যা দেখতে পাচ্ছেন, সাথে লিখে আছে ফাউন্ডার, ডিরেক্টর এন্ড সিইও এট নোবেল প্রফেশনাল একাডেমি। সোজা এখানে গিয়ে এখানে প্রোফাইলে ঢোকার সাথে, প্রোফাইল লক করা নাই, খোলা আছে, যাওয়ার পরে একটু স্ক্রল করলেই আপনি এখানে ডিটেলস পেয়ে যাবেন, কেমন? আর এখানে মানে কিনতে চাইলে এই নাম্বারে নক করবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজকের মতো তাহলে আমরা এখানে আমাদের ক্লাসটা শেষ করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যালো, ভাইয়া চলে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি।